এবছর বছরের শুরুতেই আমরা চলে গিয়েছিলাম হীরাকুদ ইকো রিট্রিট। সম্বলপুরে হীরাকুদ ইকো রিট্রিট দেখার আগে আমরা দেখে নিয়েছিলাম হুমা মন্দির। হীরাকুদ ইকো রিট্রিটে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল চিপলিমা ড্যাম, ঘণ্টেশ্বরী মন্দির এবং দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর সম্বলপুরে গিয়ে পৃথিবীর দীর্ঘতম মাটির ড্যাম হীরাকুদ না দেখে কেমন করে ফেরত আসা যায়। তাই হীরাকুদ ইকো রিট্রিট থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম গান্ধী মিনারে, যেখান থেকে হীরাকুদ বাঁধের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এরপরে সমলেশ্বরী মন্দির ঘুরে আমরা ফিরে এসেছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই দুটি ভ্রমণের বিস্তারিতভাবে বিবরণ দেব। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। এখন আমরা হীরাকুদ ইকো রিট্রিট থেকে বেরোচ্ছি। এটা হলো হীরাকুদ ইকো রিট্রিটের গেট। বাই বাই হীরাকুদ ইকো রিট্রিট। এখন আমরা যাব হীরাকুদ ড্যাম দেখার জন্য। সম্বলপুর এসে কি হীরাকুদ ড্যাম না দেখে ফিরে যাওয়া যায়? তাই এখন আমরা চললাম হীরাকুদ বাঁধ দেখার উদ্দেশ্যে। হীরাকুদ বাঁধকে দুটি টাওয়ার থেকে ভালো করে দেখা যায়। একটি হলো গান্ধী টাওয়ার, একটি হলো জওহর টাওয়ার। আজ আমরা যাব গান্ধী মিনার থেকে বা গান্ধী টাওয়ার থেকে হীরাকুদ বাঁধ দেখার উদ্দেশ্যে এবং তারপরে যাব সমলেশ্বরী মন্দির। এখন আমরা হীরাকুদ বাঁধের জলাধারের উপর দিয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, হীরাকুদ বাঁধের উপরে কিন্তু যাওয়া যায় না, অর্থাৎ আপনি হেঁটে বা গাড়ি করে কোনোভাবে হীরাকুদ বাঁধের উপর দিয়ে চলাচল করতে বা যাতায়াত করতে পারবেন না। হীরাকুদ বাঁধ কেবলমাত্র দেখা যায়, আর সেটা দেখা যায় এই দুটি টাওয়ার থেকে, অর্থাৎ গান্ধী টাওয়ার এবং জওহর টাওয়ার। আর এই হীরাকুদ বাঁধের পাশে তৈরি হয়েছে হীরাকুদ জলাধার বা হীরাকুদ রিজার্ভার, যেটি সেই সময় অর্থাৎ যে সময় হীরাকুদ বাঁধ তৈরি হয়েছিল তখন এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ ছিল। এই গান্ধী মিনারটা কিন্তু একটু পাহাড়ের উপরে আছে, আপনি কিন্তু গাড়ি করে পাহাড়ের উপর অবধি যেতে পারেন। আমরা এখন গ্রামের ভিতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তবে আমরা আজকে গাড়ি করে পুরো উপরে উঠবো না, আমরা আজকে রোপওয়েতে করে যাব আর গাড়ি নিচে রেখে দেব। কিন্তু আপনি চাইলে কিন্তু পাহাড়ের উপরেও গাড়ি নিয়ে উঠে যেতে পারবেন। আমরা শুধুমাত্র রোপওয়ের এক্সপিরিয়েন্সটা করার জন্য এখানে গাড়ি রাখলাম। এখানে গাড়ি রাখার জায়গাটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু এখানে গিয়ে আমরা একটা সমস্যায় পড়েছিলাম। এখানে গাড়ি রাখার জন্য আমাদের যে কাগজ দিচ্ছিলেন তাতে লেখা ছিল 30 টাকা, আর ওনারা চার্জ করছিলেন 50 টাকা। দেড় বছর বড় গেলে 50 হয়ে গেল, তারপর পুরো 30 ছিল। से तो कंपनी को टेंडर दउछंती, से तो से कहले से हां एनएससी कंपनी पे काई रागुछ कोन पाई আমি তো 50 টাকা কোশ্চেন আমরা দেব না, দরকার না, সেটা জানা দরকার, সব লোক পাই জানা দরকার না। এটা ভিডিও বানাবগে, हां কথারি ভিডিও করেছি, ভাঙি নেমি এডা সর ক্যামেরা पे ये भी रिकॉर्ड होची, फिर भी काई जे करू जो नीचे दिमाग खराब नहीं करो मोर बुइलो भांगी बोले नहीं, दिमाग खराब नहीं करो, भांगी देने तो गाड़ी फाड़ी तोड़ के भांगी। तो यहाँ से टिकट खरीदना पड़ेगा। ये है जौहर उद्यान, और यहाँ से टिकट खरीद के आपको अंदर जाना पड़ेगा। ये 10 रुपए करके टिकट है। ওনাদের শুধু জিজ্ঞেস করলাম 50 টাকা যখন আপনারা নিচ্ছেন 50 টাকার স্লিপটাও দিন, ব্যাস তখনই ওনারা বলতে শুরু করলেন যে ওনারা আমাদের ক্যামেরা ভেঙে দেবে, গাড়ি ভেঙে দেবে। সেই গুন্ডাদের মতন আচরণ এখানে শুরু হয়ে গেল। ছোট ছোট জায়গাগুলোতে এত ডেভেলপ করা সত্ত্বেও কেন বেশি মানুষ ঘুরতে আসেন না এখনই বুঝতে পারলাম। এখন কিন্তু যুগ অনেক এগিয়ে গেছে, টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তাই আমার মনে হয় গভর্নমেন্ট যদি একটু স্টেপ নিয়ে এই সমস্ত জায়গাগুলোতে অটোমেটিক্যালি টাকা কেটে গাড়ি রাখার ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু মানুষের খুব উপকার হয়। এই সমস্ত পার্টির গুন্ডাদের অত্যাচার সহ্য করতে হয় না। আর এটা হলো রোপওয়ে টিকিট কাউন্টার, এবং এই পার্কের মধ্যে কিন্তু আপনার ওয়াশরুমও রয়েছে। এখানে রোপওয়ে টিকিটের মূল্য হলো পার হেড 95 টাকা। এই 95 টাকায় কিন্তু যাওয়া এবং আসা দুটোই যুক্ত, অর্থাৎ ফেরার জন্য আপনাকে কিন্তু আর কোনো টিকিট কাটতে হবে না। এখানে একটা ক্যাফেও রয়েছে। ये दोनों साइड का है ना, रिटर्न का भी टिकट इंक्लूडेड है ना? हाँ हाँ, अच्छा। আমি একবার কনফার্মও করে নিলাম যে এই 95 রুপিসে যাওয়া এবং আসা দুটোই হবে কিনা। ওনারা বললেন হ্যাঁ, এই 95 টাকাতেই যাওয়া এবং আসা দুটোই হবে রোপওয়েতে করে, ফেরার জন্য আর কোনো টিকিট কাটতে হবে না।
এই কেবিনটিতে আমরা উঠব। অবশেষে আমাদের রোপওয়ে যাত্রা শুরু হলো। প্রসঙ্গত বলে রাখি, এই পার্কে ঢোকার জন্য কিন্তু 10 টাকার এন্ট্রি ফি দিতে হয়। যদিও আপনি গাড়ি করেও পাহাড়ের উপরে উঠতে পারবেন, তবুও এক্ষেত্রে আমি বলবো রোপওয়েতে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স বেশি ভালো হবে। এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। যে পার্কটায় আমরা প্রথমে ঢুকেছিলাম এবং পুরো পার্কটা দিয়ে হেঁটে এসে এই রোপওয়েটা ধরেছিলাম, সেই পার্কটাকে উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এই জায়গাটি কিন্তু মূল সম্বলপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের স্বাধীনতার পর এই হীরাকুদ বাঁধই কিন্তু ছিল প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। এবার এই হীরাকুদ বাঁধ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাই। এই হীরাকুদ বাঁধটি মূলত 3টি উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। মহানদী নদীর উপরের অংশে অর্থাৎ উপরিভাগে ক্রমাগত জলের অভাবে খরা দেখা দিত। এই অংশটি মূলত ছত্তিশগড়ে আছে। এছাড়াও নিচের অংশে অর্থাৎ ওড়িশার অংশে কিন্তু ক্রমাগত জলবৃদ্ধির জন্য বন্যা দেখা দিত এবং অতিরিক্ত বন্যায় ফসলও নষ্ট হয়ে যেত। তাই এই দুই জায়গার খরা এবং বন্যা দুটিকে নির্মূল করার জন্য তৈরি হয় এই বাঁধ এবং জলাধার। এই বাঁধের সাহায্যে রিজার্ভারে জল ধরে রেখে জলের ধারার গতি নিয়ন্ত্রণ করা হয় এবং তার দ্বারাই খরা এবং বন্যা নিয়ন্ত্রণ করা হয়। এই দুটি উদ্দেশ্য ছাড়াও এই বাঁধ তৈরির একটি তৃতীয় উদ্দেশ্যও আছে, সেটা হলো পাওয়ার জেনারেশন, অর্থাৎ এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করা হয়। কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেছি এই মিনারে। এখানে এই গান্ধী মিনারে ওঠার জন্য প্রতিজন 5 টাকা করে লাগবে। এখানে প্রতিজন 5 টাকা করে দিয়ে আমরা গান্ধী মিনারের উপরে উঠে গেলাম উপর থেকে হীরাকুদ বাঁধ দেখব বলে। এই গান্ধী মিনারটির উপরের অংশ কিন্তু 360 ডিগ্রি ঘোরে। জওহর টাওয়ারের উপরের অংশটা কিন্তু ঘোরে না, তাই সকলে গান্ধী টাওয়ার যাওয়াই বেশি পছন্দ করেন। এবার আমরা সিঁড়ি দিয়ে কিছুটা উঠে এসে প্রথমের ধাপটাতে পৌঁছে গেছি। এই অংশটা কিন্তু মূলত একটি ভিউ পয়েন্ট হিসাবেও কাজ করে, আবার অনেকে এখান থেকে ছবি তুলতেও পছন্দ করেন। আর পিছনের দিকটায় চলে গেলে আপনি এখান থেকে রোপওয়েগুলো যাতায়াত দেখতে পাবেন। আর এই পাশটা থেকে দেখা যায় হীরাকুদ বাঁধ। ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি। আর এই হলো এই গান্ধী মিনার। আর এই মিনারের যে অবজারভেশন ডেক আছে সেটা কিন্তু 360 ডিগ্রি ঘোরে, নিজে নিজে ঘোরে, ফলত আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই পুরো জায়গাটাকে 360 ডিগ্রি দেখতে পাবেন। চলুন তাহলে এখন উপরের ডেকটায় যাই। আর এই হীরাকুদ বাঁধে কিন্তু দুটি ভিন্ন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হাউস আছে। একটি তো আপনাদের দেখিয়েছিলাম যখন চিপলিমা ড্যাম দেখতে গেছিলাম, একটি ওখানে, আর একটি মূল বাঁধের নিচের অংশে রয়েছে। এই উপরের অবজারভেশন ডেকটা কিন্তু অনেকটাই উঁচুতে, বেশ অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে উপরে আসতে হলো, কিন্তু এখান থেকে যে ভিউ পেলাম তাতে এই পরিশ্রম সার্থক হয়েছে। এই অবজারভেশন ডেক থেকে এই অপূর্ব সুন্দর হীরাকুদ বাঁধের যে দৃশ্য দেখতে পেলাম তা সত্যি মনোমুগ্ধকর। দেখুন আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি আর এই অবজারভেশন ডেকটা ধীরে ধীরে ঘুরছে, আর ধীরে ধীরে আমরা চারিদিকের পুরো ভিউটা দেখতে পাচ্ছি। চারিদিকের পাহাড়, নদী, রিজার্ভার, আইল্যান্ড সব কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই ডেকটা কিন্তু খুব একটা ধীরে ঘুরছিল না, বেশ জোরেই ঘুরছিল। সব জায়গাগুলির মধ্যে আমার এই জায়গার ভিউটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। হীরাকুদ বাঁধের এই জলাধারের জল ধারণ ক্ষমতা মোটামুটি 5.818 ঘন কিলোমিটার। আর এই জলাধার মহানদী বদ্বীপে প্রায় ৭৫,০০০ বর্গ কিলোমিটার জমি চাষ করতে সাহায্য করে। এই বাঁধ প্রায় ৩০৭.৫ মেগাওয়াট ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে সাহায্য করে। এই বাঁধে দুটি পাওয়ার জেনারেশন প্ল্যান্ট আছে। একটি আছে বাঁধের ডান দিকে বুরলাতে, অপরটি আছে বাঁধের নিচের অংশে চিপলিমাতে।
আমরা এই গান্ধী মিনারের উপরের অংশে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আবার ফিরে এলাম এই রোপওয়ের সাহায্যে নিচের অংশে। ফেরার সময় কিন্তু আপনাকে আর কোনো টিকিট কাটতে হবে না। আপনি যে টিকিট কেটে গেছেন সেটা দেখেই আবার আপনি এই রোপওয়েতে করে ফিরতে পারবেন। রোপওয়ে থেকেও কিন্তু এই হীরাকুদ বাঁধের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, আর উপর থেকে পার্কটা দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম সমলেশ্বরী মন্দির দেখার জন্য, কিন্তু সমলেশ্বরী মন্দিরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই সেখানে কোনো ভিডিও করতে পারিনি। তবে সমলেশ্বরী মন্দির কিন্তু ভীষণ সুন্দর ছিল। আপনি যদি সম্বলপুর আসেন তাহলে সমলেশ্বরী মন্দির অবশ্যই একবার যাবেন। সমলেশ্বরী মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। সমলেশ্বরী মন্দিরে সমলেই মায়ের পুজো হয়। এই সমলেশ্বরী মন্দির কিন্তু মহানদী নদীর ধারে অবস্থিত। ওড়িশাতে কিন্তু সমলেশ্বরী মন্দিরে সমলেই মাকে জগৎ জননী রূপে পুজো করা হয়। ওড়িশাতে প্রভু জগন্নাথের পরে কিন্তু এই সমলেই মাকে কিন্তু অনেকটা বড় এলাকার মানুষ পুজো করেন। ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকেও বহু ভক্ত এই মন্দিরে আসেন। এই মন্দিরে মূলত 3 রকমের উৎসব পালন হয়। একটি হলো চৈত্র নবরাত্রি, একটি আশ্বিনী নবরাত্রি এবং অন্যটি হলো নোয়াখাই। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি এই সমলেশ্বরী মন্দিরের সামনে, আর হাতের ঘড়ি জানান দিচ্ছে এখন বিকেল 4:09 বাজে। এটি কিন্তু এই মন্দিরের 4 নম্বর গেট। অবশেষে আমাদের গার্ড জানান দিলেন যে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। ক্যামেরা বন্ধ করে এখন আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। মন্দিরটি এখন আমি ঘুরে চলে এসেছি। মন্দিরের ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর, অনেকটা প্রশস্ত জায়গা নিয়ে মন্দিরটি তৈরি, আর এটা হলো মন্দিরের 4 নম্বর গেট। অবশেষে আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।